আজকে আমাদের বিষয় হচ্ছে কি টপিক কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন কিভাবে থাকে? পরমাণুর ভিতর কোনো একটা ইলেকট্রন, আমি বললাম যে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তার মধ্যে থেকে আমি সোডিয়ামের 9 নম্বর ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাই। তাহলে এই 9 নম্বর ইলেকট্রনটাকে খোঁজার জন্য আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এই কয়েকটা বিষয়কে একত্রিত ভাবে বলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এস দ্বারা। তো এখন আমি এই কয়েক প্রকার কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বৈশিষ্ট্য বলতে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায় বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়, এটুকু আর কি। তো প্রথমে আসে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি বললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল 1। এর অর্থ হচ্ছে কি যে আমার কোনো একটা ইলেকট্রন, n এর মান 1 অর্থ হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে। তাহলে আমি অনেকগুলো শক্তি স্তরের কথা কল্পনা করতে পারি যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ n ইকুয়াল 1 এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, n ইকুয়াল 2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, n ইকুয়াল এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। আমি যদি এখন বলি যে কোনো একটা ইলেকট্রন n ইকুয়াল 10, অর্থাৎ দশম শক্তি স্তরের কথা যদি চিন্তা করি, তখন আমি কি বুঝবো যে আমার কোনো একটা ইলেকট্রন 10তম শক্তি স্তরে আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতেছি যে কোনো একটা ইলেকট্রন কত নম্বর অরবিট বা শক্তি স্তরে আছে, সেটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তো এই যে শেল গুলাকে, প্রথম শক্তি স্তরকে আবার কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা, তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা, এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমি বললাম যে n ইকুয়াল 1, n ইকুয়াল 2, n ইকুয়াল 3, এভাবে হইতে পারে। আচ্ছা, তাহলে এখন আসলে হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তো আমরা জানলাম, এখন আসলে হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করতেছি কি দ্বারা? ছোট হাতের এল দ্বারা। n এর মান যদি 1 হয়, l এর মান হবে হচ্ছে 0। n এর মান যদি হয় 2, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1। n এর মান যদি 3 হয়, l এর মান হবে 0, 1, 2। ব্যাপারটা আসলে কিরকম, যে l এর মানটা হবে 0 হতে n-1 পর্যন্ত। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 হতে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম। আমি যদি বলি n ইকুয়াল 6, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 6। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2, 3, 4, 5। মানে 0 থেকে ওই প্রধান শক্তি স্তর থেকে 1 কম। যদি বলি n এর মান 4, তাহলে হচ্ছে l এর মান কত হবে? 0, 1, 2। তাহলে এখন আমার হচ্ছে কথা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতেছি? প্রধান শক্তি স্তরের সরি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান n ইকুয়াল 1, অর্থাৎ এটা প্রথম শক্তি স্তরের জন্য l এর মান পাচ্ছি কত আমি? 0। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে s অরবিটাল। যে l এর মান যখন 0 হবে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে কি s অরবিটাল। অর্থাৎ আমরা বলতে পারি যে l এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে অরবিটালটার প্রকৃতি হচ্ছে কি s প্রকৃতি। যখন n এর মান 2 হবে, তখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি কি 0 আর 1, অর্থাৎ দুই প্রকৃতির অরবিটাল পাচ্ছি। এটা হচ্ছে s অরবিটাল, আর 0 এর জন্য s, আর 1 এর জন্য হচ্ছে কি p অরবিটাল। যখন আমরা এর মান l এর মান পাচ্ছি কত? 0, 1, 2। অর্থাৎ 0 এর জন্য হচ্ছে s, p এর 1 এর জন্য হচ্ছে p, 2 এর জন্য হচ্ছে d। যদি n এর মান হয়তো 4, তখন আমরা কি পাইতাম? l এর মান পাইতাম 0, 1, 2, 3। তখন আমাদের অরবিটালটার প্রকৃতি কি হইতো? এখানে আমাদের কয় ধরনের? 4 ধরনের অরবিটাল আছে, আর প্রকৃতি হচ্ছে 4টা। যে একটা হচ্ছে s প্রকৃতির, p প্রকৃতির, d প্রকৃতির, s প্রকৃতির।
তাহলে আমি যদি এখন একটু সামারি করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে যে কোনো একটা ইলেকট্রন কত নম্বর অরবিট বা শক্তি স্তরে আছে সেটা আমরা বুঝতে পারতেছি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতেছি কি যে ওই শক্তি স্তরের কোন অরবিটালে আছে, ওই শক্তি স্তরের কোন অরবিটালে আছে, অর্থাৎ এস অরবিটালে আছে না পি অরবিটালে আছে না ডি অরবিটালে আছে না এফ অরবিটালে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু সবসময় কি প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। যে আবার এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে এল এর মানের উপর কিন্তু এন এর মানের উপর এল এর মানটা সবসময় ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন আসি যে 2D সম্ভব কিনা, 2D সম্ভব কি না, 2D সম্ভব কিনা, তাহলে এই 2D এর ক্ষেত্রে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা শক্তি স্তর সংখ্যা, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি অরবিটাল সংখ্যা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এন এর মান কত 2। এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কত হবে 0 আর 1। এল এর মান যদি 0 হয় তার জন্য আমরা কি অরবিটাল পাই, এস অরবিটাল পাই। এল এর মান যদি 1 হয় তার জন্য আমরা কি পাই, পি অরবিটাল পাই। তাহলে এখানে কি আমি ডি অরবিটালের কোনো স্কোপ দেখতেছি না, ডি অরবিটালের কোনো স্কোপ দেখতেছি না, তার জন্য কি 2D সম্ভব না। যেহেতু ডি অরবিটালের এখানে কোনো স্কোপ নাই সেজন্য হচ্ছে কি 2D সম্ভব না। একইভাবে আমরা যদি কথা বলি যে 3D, 3D সম্ভব কি না, তাহলে এখানে এন এর মান হচ্ছে কত 3, তাহলে এল এর মান কত হবে 0 1 2। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে সেটা সেই অরবিটালের প্রকৃতি হচ্ছে কত এস প্রকৃতির, যদি 1 হয় সেটা পি প্রকৃতির, যদি 2 হয় তাহলে সেটা হচ্ছে কি ডি প্রকৃতির। তার মানে এখানে 3D তে ডি অরবিটালের কি প্রকৃতি খুঁজে পাওয়া যাচ্ছে, তার জন্য কি 3D সম্ভব আর 2D সম্ভব না। তো এইটা আমরা শর্টকাটে নির্বাচন করতে পারি যে কোনো একটা অরবিটাল সম্ভব কি না। সেটা আমরা বুঝবো কিভাবে, যে এন এর মান অবশ্যই এল অপেক্ষা বড় হবে। এন এর মান যদি এল অপেক্ষা বড় হয় তাহলে আমাদের সেই অরবিটালটা হওয়া সম্ভব। সাপোজ এই যে এখান থেকে আমরা যদি এটাই খেয়াল করি যে 2D এর ক্ষেত্রে যে এন এর মান এখানে 2, এল এর মান হচ্ছে কত, যেহেতু এস পি ডি 0 1 2, ডি এর মান হচ্ছে 2, তাহলে 2 কি 2 এর চেয়ে বড় না, কথাটা ভুল। তাহলে এটা যেহেতু কন্ডিশন মানতেছে না তাহলে এটা কি অসম্ভব। এক কথায় যদি এন এর মান এল অপেক্ষা বড় হয় তাহলে অরবিটালটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। একইভাবে যদি আমি 4f এর কথা চিন্তা করি, 4f 4f, তাহলে এখানে এন এর মান হচ্ছে 4 আর এফ যেহেতু এফ এর মান কত 0 1 2 3, তাহলে এল এর মান হচ্ছে কত 3, তাহলে 4 হচ্ছে 3 এর থেকে বড়, 4 হচ্ছে কত 3 এর থেকে বড়, কথা ঠিক, তাহলে হচ্ছে কি 4f সম্ভব। আচ্ছা, আমরা আসি কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য। আমি প্রথমে ধরে নিচ্ছি যে এন এর মান যদি 3 হয়, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত 3, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান আমি কি পাবো 0 1 2, এই তিনটা পাবো। আচ্ছা, তাহলে এখন আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কত হবে। এটার ক্ষেত্রে সাপোজ আমি যদি ধরি যে এল এর মান হচ্ছে 1, আমি ধরে নিলাম যে এল এর মান হচ্ছে 1, তাহলে এম এর মান হবে +1 0 -1। ব্যাপারটা কেমন, এই মানটা হবে -0 থেকে প্লাস এল, অর্থাৎ মাইনাস থেকে প্লাস এল। এম এর মানটা হবে -l থেকে প্লাস এল, অর্থাৎ এখন যদি এল এর মান যদি 0 দেওয়া হয় তাহলে এম এর মান কত হবে -0, তারপর কি +0, তাহলে তাহলে এখন 0 তো -0 আর +0 এটা সম্ভব, তাহলে 0 এর জন্য শুধুমাত্র কি হবে 0 হবে, অন্য ক্ষেত্রে হবে +1 0
-1, 2 এর জন্য করে +1, 0, -1, -2। তাহলে এল এর মানের জন্য আমরা কি এন গুলা পাইলাম। তাহলে এল এর মানটা কি ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে, সরি, এম এর মানটা কি ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে। এম এর মানটা ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে, মানে এরকম। যখন আমরা এল এর মান বলেছিলাম তখন অরবিটালটা কি ছিল, যখন এটা ছিল জন্য তখন আমরা এম এর ভ্যালু কয়টা পাইছি, তাহলে ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা কি হচ্ছে এস অরবিটাল। যেহেতু এস এর জন্য এম এর ভ্যালু পাইছি কয়টা, একটা, তাহলে এস অবশ্যই গঠিত হবে। তারপরে 1, যদি এল এর মান 1 হয় তাহলে সেই অরবিটালটার প্রকৃতি হচ্ছে কি প্রকৃতির, আর এল এর মান 1 তখন এম এর মান পাইছি কয়টা, ভ্যালু পাইছি। তাহলে আমরা বলতে পারি এল এর মান যখন 1 তখন অরবিটাল এস, সরি, পি প্রকৃতির। আর যেহেতু এল এর মান হচ্ছে 1 এর জন্য এম এর মান কয়টা পাইছি, 3টা। তাহলে কি অরবিটালটা নিয়ে গঠিত, যাকে আমরা বলি যে এক্স ওয়াই, যার একটা ঘরের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস। তারপরে আমাদের যখন এল এর মান 2 তখন সেটা আমাদের কি ছিল, ডি অরবিটাল ছিল। তাহলে এই ডি অরবিটালের জন্য আমরা এম এর মান কয় পাচ্ছি, 5টা ভ্যালু পাচ্ছি। তাহলে এল এর মান যখন 2 তখন সেই অরবিটালটা হবে কি ডি প্রকৃতির, আর যার বক্স সংখ্যা হবে কত, অরবিটাল 5টা বক্স নিয়ে গঠিত। যার একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর ঘটে ম্যাগনেটিক কোয়ান্টাম থেকে আমাদের প্রকাশ করতেছে কি যে মোট কতগুলা অরবিটাল, যে মোট অরবিটাল থাকে। এখন আসি আমাদের হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে জাস্ট খালি ইলেকট্রনের ঘূর্ণনটা নির্দেশ করবে। ঠিক আছে, যে ইলেকট্রনটা কোন দিকে করতেছে, এটার মান হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। একটা অরবিটালে যদি আমাদের কয়টা, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা হচ্ছে উপরমুখী আর একটা হচ্ছে কি নিচমুখী। আমরা এইটাকে যদি উপরমুখী হয় তাহলে ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী সেটাকে বলবো প্লাস হাফ, আর যদি নিচমুখী হয় তখন সেটাকে আমরা ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী বলবো কি মাইনাস হাফ। যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় কি করবে, ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যাটাই প্রকাশ করবে। যদি এটা উপরমুখী হয় তখন সেটাকে বলবো প্লাস হাফ, যদি নিচমুখী হয় তখন সেটা হবে কি মাইনাস হাফ। আমি যদি এখন 4টা কোয়ান্টাম সংখ্যার একটু সামারি করি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতেছি যে কোন একটা ইলেকট্রন কত নম্বর শক্তি স্তরে আছে, সেটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি যে ওই শক্তি স্তরের কোন কোন অরবিটাল আছে, ওই শক্তি স্তরের কোন কোন অরবিটাল আছে তা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারতেছি কি যে ওই শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল সংখ্যা আছে, ওই শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল সংখ্যা আছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যাটা আমরা বুঝতে পারবো, যে এটা কি ঘড়ির কাঁটার দিকে রোটেট করতেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতেছে। এইটুকু হচ্ছে কি আমাদের কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য বা বলতে কি বোঝায়। তাইলে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং 4টা কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। তাহলে এখন যদি আমার সাপোজ যে এই যে এস অরবিটাল, আমাদের যেটা ছিল যে এন এর মান যখন পাইছিলাম
একটু খেয়াল করো সবাই, যখন n এর মান হচ্ছে 3, তখন l এর মান হলো কত, 0 1 2 এরকম হইলো। তখন m এর মান আমরা কি পাচ্ছিলাম, 0 +1 0 -1 +2 +1 0 -1 -2। তখন আমরা কি পাইছিলাম যে n এর মানের উপর নির্ভর করতেছে কিসের মান, l এর মান, আবার l এর মানের উপর নির্ভর করতেছে কিসের মান, m এর মান। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সরি সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে এই যে অরবিটাল গুলা, একটা ছিল কি এস অরবিটাল, একটা ছিল কি পি অরবিটাল, এটা ডি অরবিটাল, আর একটা হচ্ছে কি এফ অরবিটাল। এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস দা এর অর্থ হচ্ছে কি এল এর ভ্যালু হচ্ছে কত, 0। এস অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 0। পি অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 1। ডি অর্থ এল এর ভ্যালু হচ্ছে 2। এফ অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 3। একটু আগে আমরা দেখছিলাম যে এস এর জন্য ব্লক ছিল কত, একটা ঘর। পি এর জন্য ঘর সংখ্যা ছিল কত, 3টা। ডি এর জন্য ঘর সংখ্যা ছিল হচ্ছে কত, 5টা। তাহলে জাস্ট আমরা এখন এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তার জন্য আমরা যদি একটু সূত্রের সাথে চিন্তা করি যে এস এর ইলেকট্রন সংখ্যা, আমরা যদি এই সূত্রটা নেই 2 × 12 + 1, 2 × 12 + 1, তাহলে এখানে এস অরবিটালের জন্য 2 × 2 গুণন এল এর মান হচ্ছে কত, 0 প্লাস হচ্ছে 1, তাহলে এখান থেকে পাচ্ছি 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, 2টা। কারণ যেহেতু এস অরবিটালের ঘর সংখ্যা কত, একটা, আর একটা ঘরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন আমি যদি পি এর কথা চিন্তা করি, পি এর ইলেকট্রন সংখ্যা, পি এর ইলেকট্রন সংখ্যা, তাহলে সূত্র যেটা আমাদের আছে 2 × 12 + 1, 2 × 12 + 1। পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত, 1, তাহলে 2 2 গুণন 1 + 1, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কত, 6। তাহলে আমরা জানি যে পি অরবিটালে ঘর সংখ্যা হচ্ছে কত, ব্লক কত, 3টা। তাহলে প্রতি ঘরে আমরা তো আগেই শিখছি যে 2টা, তাহলে এখানে 3টা ঘরে কয়টা ইলেকট্রন হবে, 6টা। সেম ভাবে ডি এফ অরবিটালে বের করা যাবে না, এটুকু হচ্ছে আমাদের কাজ, যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, বা পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে কত, এফ অরবিটালে কত, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন একটা কোশ্চেন সলিউশন করব, হচ্ছে কি চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল, চতুর্থ শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে, আর হচ্ছে কি মোট কতগুলা ইলেকট্রন আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা জানি যে চতুর্থ শক্তি স্তর মানে n ইকুয়াল হচ্ছে 4, তাহলে n ইকুয়াল যদি 4 হয়, তাহলে l এর মানটা কত হবে, 0 1 2 3। কারণ আমরা জানি কি যে n এর l এর মানটা হবে কত, 0 হতে n-1। আচ্ছা, তাহলে l এর মান যদি এটা পাই, তাহলে m এর মান কত হবে, l এর জন্য হচ্ছে l এর মান যদি 0 হয়, তাহলে m এর মানও কি হবে, সেম 0, কারণ পজিটিভ 0 আর নেগেটিভ 0 তো একই কথা। আচ্ছা, l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান হবে কত, +1 0 -1, কারণ m হচ্ছে কত, 0 প্লাস মাইনাস l, 0 হতে প্লাস মাইনাস l এক কথায়। তাহলে l এর মান যদি 2 হয়, তাহলে m এর মান কত হবে, +2 +1 0 -1 -2। তাহলে 3 l এর মান যদি 3 হয়, তাহলে m এর মান কত হবে, +3 +2 +1 0 -1 -2 -3। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি মোট অরবিটাল সংখ্যার মোট কতগুলা ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে দেখতেছি l এর মান যখন 0,
তাহলে তখন এম এর ভ্যালু কত পাইছিলাম? 1। তাহলে আমরা লিখলাম যে এখানে অরবিটাল আছে কত? একটা। যখন এল এর মান হচ্ছে 1, তখন এম এর মান পাইছিলাম কত? 3টা। মানে এখানে এল এর মান 1 এর জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 3টা। এল এর মান যখন 2, তখন এম এর মান পাইছিলাম কত? 5টা। যখন এল এর মান হচ্ছে 3, তখন এম এর মান পাইছিলাম কত? এখানে 3, 3, 6, 7। তাহলে এই টোটাল গুলাই হচ্ছে কত? 4 নম্বর শক্তি স্তরের মোট গুলা অরবিটাল। তাহলে এগুলো আমি যদি যোগ করি, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 4, 5, 9, 7, 16। তাহলে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 16টা। তাহলে এখানে অরবিটালের প্রকৃতি যদি আমি জানি যে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, আর এফ অরবিটাল আছে। তাহলে এখন মোট ইলেকট্রন সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে এস অরবিটালের ব্লক কত? একটা। পি অরবিটালের ঘর সংখ্যা 3টা। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 4s। এটা হচ্ছে কত? 4p। তারপরে ডি অরবিটাল আছে, তাহলে ডি অরবিটালের সংখ্যা আমাদের কত? 5টা। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 4d। আর আরেকটা কি আছে আমাদের? এফ। এফ এর ঘর সংখ্যা কত? 7টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হচ্ছে আমাদের 4। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? টোটাল অরবিটাল। এই হচ্ছে আমার কত? টোটাল 16টা অরবিটাল। তাহলে এখন আমাদের কি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে? আমরা জানি যে একটা বক্সে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে ঘর আছে কতটা? 16টা। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কত? 16 গুণন 2, 32। তাহলে আমাদের যেটা আসলো, এখান থেকে আমরা বলতে পারি না যে অরবিটাল সংখ্যা আমাদের কত আসছে? 16। আর ইলেকট্রন সংখ্যা আসছে কত? 32। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে এন এর ভ্যালু অরবিটাল আসছে কত? 16। তাহলে এটা হোল স্কয়ার না? তাহলে অরবিটাল সংখ্যা সবসময় কি হবে? এন স্কয়ার। আর ইলেকট্রন হবে 2 গুণন তো এন স্কয়ার। যে একটা হচ্ছে এনএল এমএস এর মধ্যে সম্পর্ক দেখাও। লাস্ট মানে আমরা যেটা বুঝলাম যে এনএল এর মান এল, তারপরে এম এর মান বের করা, এটা দেখলেই হবে যে এনএল এমএস এর মধ্যে। আর আরেকটা দেখাইতে হবে কি? দেখা যে অরবিটাল ইকুয়াল কি? অরবিট হোল স্কয়ার। এই কোশ্চেনটা দেখতে হবে। তাহলে এই যে হচ্ছে কি হোমওয়ার্ক, মানে এই দুইটা পড়তে হবে। এখন আমরা পড়বো অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট আর হচ্ছে কি অরবিটাল। আমরা এখন পড়বো হচ্ছে কি অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো অরবিট বলতে আমরা কি বুঝি? যে শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি? উপশক্তি স্তর। তো অরবিট বলতে অরবিটের ডেফিনেশনটা এরকম যে নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকবে সেটাই হচ্ছে কি অরবিট বা শক্তি স্তর। নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে বা ভ্রমণ করে সেটাই হচ্ছে আমাদের কি অরবিট বা শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি? নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাটা বেশি থাকে সেটা হচ্ছে কি অরবিটাল। এক কথায় যে অরবিটের মধ্যে অরবিটাল গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে সবসময়। যে অরবিটের মধ্যে অরবিটাল গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে থাকে। অরবিটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কক্ষপথ সমূহকে কি কে, এল, এম, এন এগুলা দ্বারা প্রকাশ করা হয়। উপকক্ষপথ সমূহকে মানে অরবিটাল সমূহকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস, পি, ডি, এফ দ্বারা। তো অরবিট সবসময় হচ্ছে কি গোলাকার। অরবিট হচ্ছে কি গোলাকার। আর অরবিটাল হচ্ছে কি বৃত্তাকার। এস অরবিটাল যেরকম বৃত্তাকার, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, ডি হচ্ছে কি ডাবল ডাম্বেল, এগুলো আর কি। আচ্ছা, তাইলে আমরা কি জানি যে অরবিট বা শক্তি স্তরে একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 2n স্কয়ার। একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 2n স্কয়ার।
আর হচ্ছে অরবিটাল, একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। একটু আগে আমরা যেটা দেখে আসলাম যে একটা অরবিটালে সর্বোচ্চ হচ্ছে কত? দুইটা ইলেকট্রন থাকে। এগুলো হচ্ছে কি অরবিটালের মধ্যে পার্থক্য।